আমরা এখন আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় মানে হলো অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসবে, ঠিক আছে? তো পারলে দুইটার উত্তর দিতে পারবা। এখন এই অধ্যায়ে অঙ্ক কি কি আছে? একটা হলো বর্তমান মূল্য নির্ণয়, একটা হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়। কারণ অর্থের মূল্য তো দুইটাই হয়, একটা বর্তমান মূল্য, একটা ভবিষ্যৎ মূল্য। আমরা প্রথমে শিখব কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, ঠিক আছে? তারপরে বর্তমান মূল্য। মনে রাখবা, ভবিষ্যৎ মূল্য সব সময় বর্তমান মূল্যের চাইতে বেশি হয়। কারণ আমি যদি টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে মেয়াদ শেষে ব্যাংক আমাকে সুদ সহ ফেরত দিবে, তাই না? তাহলে সুদ সহ যদি ফেরত দেয়, তাহলে আমার ভবিষ্যৎ মূল্য তো বেশি হবে, ঠিক আছে? তাহলে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য সূত্র আছে দুইটা। একটা হলো সাধারণ সূত্র, একটা হলো চক্রবৃদ্ধি সূত্র, তাই না? সূত্র দুইটা খাতায় রাখো, সবাই পারো, তারপর খাতায় রাখো। সূত্র, যদি কোনো চক্রবৃদ্ধি না থাকে, চক্রবৃদ্ধি আছে কিনা এটা আমরা কোথায় বুঝবো? সুদের হারের সাথে। ধরো লেখা আছে 10% সুদে, তার মানে চক্রবৃদ্ধি নাই। অথবা যদি বার্ষিক চক্রবৃদ্ধি থাকে, তাহলেও কিন্তু এই সূত্র, কারণ বার্ষিক মানে কি? বছরে একবার। তাহলে বছরে একবার যদি হয়, এই m এর মান একই থাকে, তাহলে যে কোনো সংখ্যারে 1 দিয়ে ভাগ করলে দুই সংখ্যাই হয়। 5 রে 5 দিয়ে ভাগ করলে 5ই হয়। আবার যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে দুই সংখ্যাই হয়। এই কারণে বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে এই সূত্র লিখলেই চলে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? যদি চক্রবৃদ্ধি না থাকে আর বার্ষিক চক্রবৃদ্ধি থাকে, তাহলে আমাদের সূত্র হলো এটা, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i পাওয়ার n। আর যদি চক্রবৃদ্ধি থাকে, তাহলে সুদের হারটাকে আমরা n দ্বারা ভাগ করে দিব, সময়ের সাথে n টা গুণ করে দিব। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা দেখব চক্রবৃদ্ধি আসলে কেমন চক্রবৃদ্ধি হতে পারে, কি কি চক্রবৃদ্ধি থাকতে পারে, ঠিক আছে? এখানে তো বলছি চক্রবৃদ্ধি থাকলে আসলে কি কি চক্রবৃদ্ধি থাকতে পারে বলছি, ঠিক আছে? সেই চক্রবৃদ্ধি থাকলে n এর মান কখন কত হবে সেটা আমরা দেখব। বুঝতে পারছো? হ্যাঁ, লেখো সবাই আমার সাথে সাথে। দেখো চক্রবৃদ্ধিগুলো কেমন কেমন হতে পারে। প্রথমে আমরা দেখছি মাসিক চক্রবৃদ্ধি, মানে এক মাসে একবার, তাহলে এক বছরে 12 বার, তাহলে n এর মান হলো 12 বার। দ্বিমাসিক, দ্বিমাসিক মানে 2 মাসে একবার। দ্বিমাসিক মানে কি? 2 মাসে একবার। 2 মাসে যদি একবার হয়, এক বছরে তো 12 মাস, তাহলে 12 মাসে কয়বার হবে? 6 বার, তাহলে n এর মান 6। ত্রিমাসিক, ত্রিমাসিক মানে হলো 3 মাসে একবার। 3 মাসে যদি একবার হয়, তাহলে 12 মাসে 4 বার, 3 4 12 বার, এই যে 12 বার, 4 বার দিলাম। অর্ধবার্ষিক বা ষান্মাসিক, ষান্মাসিক মানে 6 মাসে একবার, অর্ধবার্ষিক মানে তো 6 মাসে একবার। তো 6 মাসে যদি একবার হয়, তাহলে এক বছরে 2 বার, এই যে n এর মান 2। সাপ্তাহিক, সাপ্তাহিক মানে এক সপ্তাহে একবার, তাহলে এক বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52 বার, তাহলে m এর মান 52। পাক্ষিক, পাক্ষিক মানে হলো 15 দিনকে এক পক্ষ বলে, তাহলে 15 দিনে যদি একবার চক্রবৃদ্ধি হয়, সেটাকে বলা হয় পাক্ষিক চক্রবৃদ্ধি। এটা আমি ওই দিন একটা অঙ্ক করাইতে যাই, পাইছি এই কারণে দিয়ে দিলাম। কখনো তোমাদের লেভেলে দেখি না, তারপরে যদি এসে পড়া সমস্যা কি? তো পাক্ষিক মানে 15 দিনে একবার, তাহলে এক মাসে 2 বার, এক মাসে 2 বার, তাহলে এক বছরে 12 মানে 24 বার, চক্রবৃদ্ধির সংখ্যা 24। এইটুকু ক্লিয়ার হতে পারছো সবাই? আচ্ছা, এখন সাধারণ যে অঙ্ক, এগুলো তো সবাই পারে, তাই না? আমরা সূত্র যেটা শিখবো, কখন কোন সূত্রের প্রয়োগ করতে হয় এটা শিখবো। তারপর জাস্ট আমরা সরাসরি অঙ্কে যাই দেখবো যে তুমি কিভাবে বুঝবা আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে নাকি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। কিভাবে বুঝবা? চক্রবৃদ্ধির সূত্র হবে না চক্রবৃদ্ধি ছাড়া সূত্র হবে? কারণ তোমাদের সমস্যা কিন্তু এগুলাই হয়, তোমরা প্রশ্ন করে ধরতে পারো না আমার বর্তমান মূল্য লাগবে না ভবিষ্যৎ মূল্য লাগবে। তারপর ধরতে পারলেও আবার এইটুকু ধরতে পারো না কোন সূত্র হবে। সূত্র বসাইতে পারলে তো সূত্রের মান তো বসানো শিখছো, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু তো আমরা লিখছি নাকি? এখন শুধু ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করার যে সূত্র, সেই সূত্র যেটা লিখে দেব। তারপরে আমি একটা করে সৃজনশীল করব বিগত বছরের প্রশ্নে বা আমাদের অ্যাসাইনমেন্টে যেরকম ছিল বা সাজেশন হিসেবে যেগুলো আসতে পারে, ওই রকম প্রশ্ন পড়ব এবং প্রশ্ন করে তোমাদেরকে বোঝাই দেব যে এইটুকু দেখলে বুঝবে এটা বর্তমান মূল্য, এইটুকু দেখলে বুঝবে এটা ভবিষ্যৎ মূল্য, এইটা দেখলে বুঝবা এটাই সূত্র, এটা চক্রবৃদ্ধি সূত্র, চক্রবৃদ্ধি ছাড়া, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে যাচাই করবো তোমরা কতটুকু বুঝলা। যদি নব্য দিব তোমরা বলবা, করতে হবে না, বলবা স্যার এটা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে নাকি বর্তমান মূল্য বের করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন সূত্রগুলো লেখাবা। আচ্ছা দেখো, তাহলে ভবিষ্যৎ মূল্য থেকে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করি, যদি চক্রবৃদ্ধি না থাকে অথবা যদি বার্ষিক চক্রবৃদ্ধি থাকে ওই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের মতোই, তাহলে আমাদের সূত্র হবে সাধারণ সূত্রটা, PV = FP / 1 + i পাওয়ার n। আর যদি চক্রবৃদ্ধি থাকে তাহলে PV মানে সুদের হারটাকে n দ্বারা ভাগ, সময়কে n দ্বারা গুণ, আর n এর মান বের করতে আমরা একটু দেখলাম, তাই না? তো এখন পরীক্ষায় আসবে কোন ধরনের অঙ্ক, এরকম দুইটা অঙ্ক আগে বলি যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে। একটা সৃজনশীল থাকবে এরকম, একটু মনোযোগ দিয়ে শুনুন সবাই। একটা সৃজনশীল থাকবে এরকম, 5 বছর পর কম্পিউটার ক্রয় করার জন্য বা গাড়ি ক্রয় করার জন্য তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, ঠিক আছে? তুমি সোনালী ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চাও,
তো সোনালী ব্যাংক তোমাকে 10% হারে সুদ দিবে, রূপালী ব্যাংক তোমাকে মাসিক 9% হারে সুদ দিবে। তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? তো এখানে কিন্তু বলা আছে 5 বছর পর তোমার এত টাকা প্রয়োজন, তার মানে ওই টাকাটা তোমার ভবিষ্যৎ মূল্য, দুইটার বর্তমান মূল্য বের করতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক থাকতে পারে এরকম, ধরো তোমার বর্তমান মূল্য দেওয়া আছে যে তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি টাকাটা ব্যাংকে জমা রাখতে চাও 5 বছরের জন্য বা 7 বছরের জন্য। সোনালী ব্যাংক তোমাকে 10% হারে সুদ দেবে, রূপালী ব্যাংক মাসিক 9% হারে সুদ দেবে। তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এটা হলো সহজ একটা প্রশ্নের সিস্টেম। অর্থাৎ একটা বর্তমান মূল্য দিয়ে দিবে, দুইটা ব্যাংক বলে দিবে, বলবে কোন ব্যাংকে তুমি টাকা জমা রাখবে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করবে। আবার একটা ভবিষ্যৎ মূল্য দিয়ে দিবে, দুইটা ব্যাংকের সুদের হার দিয়ে দিবে, বলবে তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে। এটা হলো একেবারে বেসিক লেভেলেরটা, একেবারে সহজ। এই দুইটা আইটেম থেকে একটা পরীক্ষা আসবে, সহজ একটা অঙ্ক। তো তোমরা এখান থেকে এই অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক করতে পারলেই হবে, কারণ পরের যে অধ্যায় আদর্শ বিচ্যুতি সেখানে কিন্তু অঙ্ক সহজ, কিন্তু ক্যালকুলেশনে কিন্তু সময় লাগে অনেক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আদর্শ বিচ্যুতির অঙ্ক সহজ, কিন্তু ক্যালকুলেশনে সময় লাগে। এটা কিন্তু বোঝার একটা টেকনিক আছে, যে আমার ক্যালকুলেশনে সময় বেশি লাগবে না কম লাগবে, অঙ্ক দেখাই কিভাবে বুঝবা। সংখ্যাগুলো দেখবা, সংখ্যাগুলো যদি মিলের জিলের থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সহজ। কেমনে মিলের জিলে? ধরো 5 বছর দেওয়া আছে, 5 বছরের যে সংখ্যা আছে না, ক্যালকুলেটর তো নিয়ে দেবে, ওই সংখ্যাগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করবা। যদি দেখো দশমিক ছাড়া কোনো মান আসছে, তাহলে অঙ্ক সহজ, কারণ এটা তো গড়, এটা গড় নামে, তাহলে আমার গড় তো আমার অনেকবার কাজে লাগবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। গড়ে যদি দশমিক আসে, তাহলে ব্যবধানের বর্গ দশমিক আসবে, গড়ে যদি দশমিক না আসে, ব্যবধানের বর্গ দশমিক আসবে। শর্টকাট টেকনিক, অঙ্ক করার আগে দেখে নিবা, যোগ বিয়োগটা করে যদি দেখো যে আমার দশমিক নাই, পূর্ণ সংখ্যা আছে 5 7 8, তাহলে তুমি অঙ্ক করতে পারো, রিল্যাক্সে। বুঝা গেছে? যাই হোক, এটার ব্যাপারে আমরা কালকে আলোচনা করব। তো এখন দেখো এই দুই আইটেমের প্রশ্ন আসতে পারে, গেল একটা। দ্বিতীয় আইটেমটা কি? একটা বলে দিল যে তুমি ধরো তোমার কাছে বর্তমানে কিছু টাকা জমা আছে, তুমি টাকা ব্যাংকে জমা রাখলা। তো একটা ব্যাংকের সুদের হার দেওয়া আছে, আর একটা বলা আছে তুমি জমি কিনছো, তুমি পুকুর কিনছো, মানে অন্য এক জায়গায় বিনিয়োগ করছো, এরকম একটা তুলনা করতে বলতে পারে। আবার এই তুলনার মধ্যে সময়টাকে পার্থক্য করে দিতে পারে। তুমি 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখলা, আর 5 বছরের পর পুকুরের মূল্য 2 গুণ হবে, 3 গুণ হবে, এরকম দিতে পারে। তো এটা হলো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ঠিক আছে? আর ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যের বেলাও একটা পার্সেন্টেজ দিতে পারে, আর একটা সরাসরি উত্তর দিয়ে দিতে পারে, কনফিউশনে ফেলানোর জন্য। যে তুমি যদি রূপালী ব্যাংকে টাকা জমা রাখো, তাহলে 1% সুদের হারে এত টাকা পাবে। তো টাকা কিন্তু বইলেই দিচ্ছে, তাহলে আমার সুদের হারে কি কোনো দরকার আছে? দরকার কিন্তু নাই। এরকম ভাবে কিন্তু কনফিউশনে ফেলতে পারে। আচ্ছা, তারপরে প্রকৃত সুদের হার অঙ্ক তো আছে এই অধ্যায়ে, এটা আমরা একটু পরে আলোচনা করব, বাকি এই দুইটা আলোচনা করি। তো আমরা আলোচনার সুবিধার্থে আমরা 3টা ভাগ করব অঙ্কগুলোকে। একটা ভাগে হলো আমার বর্তমান মূল্য দেওয়া আছে, সরাসরি আমি দুইটা ব্যাংকে টাকা জমা রাখবো, ভবিষ্যৎ মূল্য কিভাবে সিদ্ধান্ত নিব। ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, দুইটা ব্যাংকের সুদের হার দেওয়া আছে, কিভাবে আমি করব, এটা আমাদের একটা ধাপ। দ্বিতীয় ধাপ হলো বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, আমি একটা বিনিয়োগ করব ব্যাংকে, আর একটা বিনিয়োগ করব কোনো স্থায়ী সম্পদে, জমি পুকুর এগুলাই। থার্ড মডেল আমরা করব যে আমরা একটা ব্যাংকে বিনিয়োগ করব, আর একটা হলো ওই স্থায়ী সম্পদে, কিন্তু ওই জায়গায় বছর থাকবে আলাদা। এই 3 আইটেমের অঙ্ক যদি আমরা শিখি, আমাদের কিন্তু বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কমপ্লিট। এরপর আমরা প্রকৃত সুদের হার শিখব। আর আরেকটা জিনিস আমরা খুব একটা বেশি চর্চা করি না, কিন্তু এখন চর্চা করব, সরল সুদ। সরল সুদ থেকে একটা অঙ্ক পরীক্ষা আসতে পারে, পুনর্ভিত্তিক আসবে, ঠিক আছে? তাহলে এইটুকু করলে কিন্তু আমাদের ক্লাস শেষ। বুঝা গেছে কথা? তাহলে আমরা এখন একটা প্রশ্ন নিজেরাই তৈরি করি। দেখো, যে মনে করো তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, তুমি 10 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করতে চাও। সোনালী ব্যাংক তোমাকে 10% সুদ দিবে, রূপালী ব্যাংক তোমাকে 7% মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে। তাহলে প্রথমে দেখো আমরা কিভাবে বুঝবো, যে বলা আছে তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, তাহলে এই 5 লক্ষ টাকা তোমার কোন মূল্য? বর্তমান মূল্য, তাই না? তাহলে বর্তমান মূল্য তুমি পাইছো, তার মানে তোমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এবার বললো সোনালী ব্যাংক তোমাকে এই মূল্য খোঁজার পর মানে কোন সূত্র হবে এটা বোঝার জন্য সুদের হারের দিকে তাকাইবা। কিভাবে সুদ? বলা আছে 10% হারে সুদ দিবে, 10%। কোন চক্রবৃদ্ধি আছে? অথবা বলা যদি থাকতো 10% বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক তো আছে, তাহলে চক্রবৃদ্ধি নাই অথবা বার্ষিক চক্রবৃদ্ধি আছে, তাহলে আমাদের কোন সূত্র হবে? এম সারাটা, এম সারাটা, ঠিক আছে, সাধারণটা। আরেকটা ধরো বলা আছে সে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে, তাহলে কোন সূত্র হবে? চক্রবৃদ্ধি। দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে, ত্রিমাসিক শুধু চক্রবৃদ্ধির মান পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা আগেই দেখছি, তাই না? মাসিক থাকলে কিভাবে, বার্ষিক থাকলে কিভাবে, বুঝা গেছে কথা? আচ্ছা, তো অঙ্কটা আমরা করবো কিভাবে? আমাদের এক অঙ্কে কিন্তু সব বলবে না, গতে বলে দিবে যে এই ব্যাংকে রাখলে কত টাকা পাবে, ওইটা আমরা গতে বের করব। আর বের করার পর অবশ্যই নিচে লিখে দিবা যে গ ব্যাংকে বা রূপালী ব্যাংকে বা সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে আমরা এত টাকা পাবো। তারপরে ঘতে আরেকটা বের করতে পারবো, ওইটা বের করে দুটার মধ্যে তুলনা করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক করে শুরু করি, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। সবাই
মানে মানে সাপ্লিমেন্ট অথবা গাইডেন্স হতো নাকি? ঠিক আছে, আমি অঙ্কটা পড়তেছি, মনোযোগ দিয়ে শোনো আগে। বলা আছে মিস্টার রাজাউল 5 বছর পর 1 লক্ষ টাকা পাবার আশায়। এইটুকু থেকে কিন্তু আমরা বুঝে নিব যে কোন মূল্য আছে। দেখো বলা আছে 5 বছর পর 1 লক্ষ টাকা পাবার আশা। এই যে 1 লক্ষ টাকা, এই টাকাটা সে কবে পাইতে চায়? 5 বছর পর। তার মানে 1 লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা পাই গেলাম ভবিষ্যৎ মূল্য আছে। এরপরে করি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। আচ্ছা, জনতা ব্যাংকটাকে বার্ষিক 10% হারে সুদ দিবে। বার্ষিক 10% হারে। তাহলে কোন সূত্র হবে এখানে? এম থাকবে না থাকবে না? এম থাকবে না। তারপরে বলা আছে এবং ডাচ বাংলা ব্যাংক তাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিল। তাহলে এখানে এম থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, গ নম্বরে বলছে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার রাজাউলকে জনতা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তো 5 বছর পর যেহেতু 1 লক্ষ টাকা পাইতে চাই, তাহলে 1 লক্ষ টাকা হলো ভবিষ্যৎ মূল্য, আর আমার বের করতে হবে কি বর্তমান মূল্য। তাহলে গ নাম্বার আমরা কিভাবে করব দেখো। গ নাম্বার দিয়ে আগে লিখবা দেওয়া আছে কি কি মান দেওয়া আছে একটু লিখে নিবা, তাহলে অঙ্কগুলো সুন্দর হয়। কারণ তোমরা যখন পাশে মান লেখো ওগুলা একবারে হযবরল ভাবে লেখো, খুব একটা সুন্দর করে লেখো না। সময় যেহেতু আছে একটা সৃজনশীল করার জন্য 25 মিনিট, অনেক সময়। তো দেখো প্রথমে দেখবা দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য সমান সমান কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এরপরে দেখো বলা আছে তিনি 5 বছরের জন্য বিনিয়োগ করতে চান। তাহলে সময় দেওয়া আছে 5 বছর। এখন আমরা প্রথমে করব তো জনতা ব্যাংকে, তাই না? তাহলে জনতা ব্যাংকের সুদের হার দেওয়া আছে 10%। আচ্ছা, 10% মানে কি মনে আছে? 10 ভাগ 100, তার মানে 0.10। ঠিক আছে? এরপর আমরা সূত্রটা লিখব যে আমরা জানি এখানে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তাই না? যে PV সমান সমান FV 1 প্লাস I পাওয়ার n, তাই তো কথা? আচ্ছা, কারণ এখানে কি বলা ছিল বার্ষিক 10%। তাহলে বার্ষিক দেওয়া থাকে মানে কি এখানে m এর ব্যবহার হবে না। তাহলে আমরা মান বসাই এখন 1 লক্ষ টাকা 1 প্লাস পাওয়ার হলো 5। একদম ক্যালকুলেশন করো। স্যার বলো 62,092.13 দেখো এই যে টাকাটা হলো আমাদের 62,092.13। তারপর নিচে লিখে দিবা জনতা ব্যাংক হতে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বা 1 লক্ষ টাকা পাওয়ার জন্য তাকে বর্তমানে 62,092.135 টাকা জমা রাখতে হবে। ঠিক আছে? পরে যে সংখ্যাগুলো না মিললেও তো আমি বলতেছি শোনো, এইটুকু লিখলে খুব বেশি সময় কিন্তু লাগবে না, কিন্তু অঙ্কটা সুন্দর দেখা যায়। খাতার প্রেজেন্টেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? এখন একটা কমন প্রশ্ন ফিনান্সের, দশমিকের পরে কয় সংখ্যা লিখবে? ফিনান্সে 3টা লিখবা, দশমিকের পরে কয়টা? 3টা। কমপক্ষে 3টা, বেশি লিখতে সমস্যা নেই। আর একটা প্রশ্ন, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের টাকা কিছু টাকা কম বেশি হইতে পারে, কিছু টাকা অনেক সময় কম বেশি হয়ে যায়, হইতে পারে, কোনো সমস্যা নেই। দশমিকের পরে 2 সংখ্যা ধরলে একরকম হয়, 3 সংখ্যা ধরলে আরেক রকম হয়। ঠিক আছে? 3 সংখ্যা ধরবা, পারফেক্ট নিয়ম হলো 3 সংখ্যা দ্বারা ফিনান্সের পড়া। বুঝা গেছে? তাহলে মান করবেন স্যার, টাকা দিলো ওটা স্যার টাকা লিখতে হবে না পারে? হ্যাঁ, টাকা লিখতে এখানে, জি স্যার, এখানে না লিখতে হবে, লাস্টে তুমি লিখতেছো টাকা, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের জনতা ব্যাংক। এবার আমরা ঘ নাম্বারে দেখি, ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বারে বলা আছে কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব রেজাউলের জন্য অধিক লাভজনক। তাহলে আমাদের দুইটা ব্যাংকের অপশন ছিল, জনতা আর হলো ডাচ বাংলা। তো আমরা জনতা ব্যাংকেরটা তো বের করলাম, তাহলে আমাদের ঘ নাম্বারে কি করতে হবে? ডাচ বাংলাটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? ঘ নাম্বারে দেখো, শুধু নাম্বার পরিবর্তন করলাম, ঘ দেওয়া আছে তো একই থাকবে, সময় দেওয়া আছে, শুধু সুদের হার পরিবর্তন হয়ে যাবে, তাই না? সুদের হার দেওয়া আছে আমাদের 9%, এটা হয়ে যাবে 0.09। এটাও কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। 10% থাকলে 0.10 আমাদের মনে থাকে, 6% থাকলেও কিন্তু আমরা 0.60 লিখে ফেলাতে পারি, তাহলে কিন্তু 60% হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর দশমিকের এখানে যদি মানে যে পার্সেন্টেজের এখানে অনেক সময় দশমিক থাকে, 6.5%, তাই না? তখন কিন্তু হবে 0.650। তো এত ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই, যত পার্সেন্ট থাকবে সেটা একসাথে ভাগ করে দিবা, কইরা যে মান হয় সেই মানটা এখানে লিখবা। ঠিক আছে? অনেক সময় এমন কনফিউশনে পড়ো, পাশের জন দেখবা লেখছে 0.10, তুমি লেখছো 0.10, কবে হ্যাঁ আমারটা মনে ভুল। আবার আরেকজন লেখছে 0.1,
তাই কথা সবগুলো একই। 0.10 যে কথা, 0.10 একই কথা, 0.1 একই কথা। 0.1 লিখলে যা হবে 0.1 এর পরে 1 কোটি শূন্য বসাইলে একই মান হবে। বুঝা গেছে? অতএব টেনশনে পড়ো না। আর একটা জিনিস বলে দেই, বিশেষ করে আপনাদের পাশে পুরো স্কুল করছে। হাতে করে আচ্ছা যাই হোক, হাতে করে আপনারা তো আলিফ কলেজ পড়লে ফিট হয়ে যেতেন। মনে করতেন আলিফ কলেজের প্লাবন খুব ভালো পারে, ওরা ইংরেজিতে সূত্র লেখে, আমারও ইংরেজিতে সূত্র লিখতে পরে নিজের মানে যে নিজস্বতা এরা হারায় ফেলাইতেন। তো আপনাদের যা শিখেছে আপনারা ওইখানেই থাকেন, আরেকজনের দিকে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনারা নিজেদের কাজ। আচ্ছা এখন আমাদের সূত্রটা একটু পরিবর্তন হয়ে গেছে। সূত্রটা কি হয়ে গেছে দেখো, শুধু m এর মান আসতো না এখন। আচ্ছা তাহলে আমরা যে m এর মান বসাই দিই, দেখো একটু শর্টকাট মারতেছি আর কি। এই যে m এর মান হয়ে গেল, এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এই যে 1 লক্ষ, এখানে 1 যোগ 0.09, চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে? 12, কারণ মাসিক চক্রবৃদ্ধি ছিল, তাহলে 12 5 গুণ 12 ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব, তাই না? 869 কত? 63000 69.9 আচ্ছা, তো এটা বের করার পর আমরা কি লিখব? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এটা বের করার পরে লিখবা যে যার নাম দেওয়া আছে মিস্টার রেজাউলকে 1 লক্ষ টাকা পেতে চাইলে জনতা ব্যাংকে ৬২,০৯২ টাকা রাখতে হবে এবং ডাচ বাংলা ব্যাংকে ৬৩,০০০ টাকা রাখতে হবে। এইটা তোমরা অনেক সময় মুখস্থ করো যে বর্তমান মূল্যের বেলা কমটা ভালো, ভবিষ্যৎ মূল্যের বেলা বেশিটা ভালো। আমিও তোমাদের বলছি এটা হলো একটা সাধারণ কথা, এটা কিন্তু একেবারে পরিবর্তন হইতে পারে না তা কিন্তু না। এখন অঙ্ক করার সময় তুমি সবসময় মনে রাখবা যে যদি আমার সিদ্ধান্ত নিতে বলে তাহলে আমার জন্য যেটা ভালো আমি সেটা নিব, অন্য মানুষ সেটা নিতে বলে যার জন্য নিতে বলে তার জন্য যেটা ভালো। এখানে বলছে আমি 1 লাখ টাকা পাবো দুই জায়গা থেকেই, তাহলে এক জায়গায় আমাকে টাকা রাখতে হবে ৬২,০০০, আর এক জায়গায় রাখতে হবে ৬৩,০০০। তাহলে আমার জন্য কোনটা ভালো? ৬২,০০০, কারণ আমি কম রেখা বেশি পাইতেছি। তাহলে এই কথাটা লিখবা যে মিস্টার রেজাউলকে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চাইলে জনতা ব্যাংকে ৬২,০৯২ এত টাকা রাখতে হবে আর ডাচ বাংলা ব্যাংকে এত টাকা রাখতে হবে। যেহেতু জনতা ব্যাংকে কম টাকা রাখতে হবে তাই জনতা ব্যাংকে টাকা রাখা তার জন্য ভালো। এখন এখানে আবার অনেক একটু এক্সট্রা কাজ করো, এটা থেকে এটা বিয়োগ করো। ভাই তোমার তো বলে নাই কত টাকা লাভ হইছে, বিয়োগ করার দরকার আছে? সময় নষ্ট আবার বিয়োগফল বলে আরো বেশি কাটা। কথা বোঝা গেছে? তাহলে এটা ক্লিয়ার আমাদের। আমরা দেখলাম কি যে বর্তমান মূল্য থাকলে যদি দুইটা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করতে হয় তাহলে কিভাবে অঙ্ক করতে হয়। সরি, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য। এখন আমরা দেখব বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? তখন কিভাবে করতে হবে? এটা নিচে কি লিখতে হবে? কোনটা? যে উপরে প্রথম লাইন নিচে লাস্টের লাইন কি লিখতে? ওটা কইলে তো লাস্টের লাইনে লিখবা যে 1 লক্ষ টাকা পেতে চাইলে জনতা ব্যাংকে এত টাকা রাখতে হবে আর যে ডাচ বাংলা ব্যাংকে এত টাকা রাখতে হবে, ঠিক আছে? লাভজনক তাহলে যেটা কম সেটা লাভজনক। এরকম অঙ্ক কিন্তু অনেক আছে যে 7 বছর পর 5 বছর পর গাড়ি কেনার জন্য, কম্পিউটার কেনার জন্য, ঠিক আছে, এরকম টাকা পয়সা রাখতে পারে। এরকম কিন্তু একটা আসতে পারে পরীক্ষা, ঠিক আছে? কেনার জন্য, হ্যাঁ, বিভিন্ন কিছু কেনার জন্য, কম্পিউটার কেনার জন্য, এটা কিন্তু ভালো মতো খেয়াল রাখবে, ঠিক আছে? আমরা যে অঙ্কটা করব, কথা শোনো, এবার যে অঙ্কটা করব এখানে বর্তমান মূল্য দেওয়া আছে। দেখো বলা আছে পেজ নাম্বার 83, যারা বের করতে বের করো। দেখো বলা আছে মিস্টার রোহান আহমেদ তার সঞ্চয়কৃত 1,50,000 টাকা, তার সঞ্চয়কৃত 1,50,000। সঞ্চয়কৃত মানে কি? সে সঞ্চয় করছে, তার কাছে বর্তমানে আছে, তাই না? তাহলে এই 1,50,000 টাকা তার কাছে বর্তমানে আছে, তাহলে এটা কোন মূল্য? বর্তমান মূল্য। আচ্ছা, এই টাকাটা তিনি কি করবেন? একটি ব্যাংকে 4 বছরের জন্য জমা রাখতে চান। এই উদ্দেশ্যে পদ্মা ব্যাংক 9% প্রতি 3 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস। এখন অন্তর অন্তর বললে বুঝবা না, অন্তর অন্তর মনে হয়ে যাবে, তখন আবার অন্তরে অন্তরে লাগে যায়। অন্তর বন্তর করলে কিন্তু দীপুর কাপাসিয়া যাবে না। অন্তর মানে পর পর, অন্তর মানে পর পর, আপন আপন মানে। তাহলে 3 মাস অন্তর অন্তর মানে হলো 3 মাস পর পর। এইটা 3 মাস মানে হলো ত্রিমাসিক চক্রবৃদ্ধি। 3 মাস মানে কি? এই ত্রিমাসিক চক্রবৃদ্ধিরে বলা হয় 3 মাস অন্তর অন্তর। দ্বিমাসিক চক্রবৃদ্ধিরে বলা হয় 2 মাস অন্তর অন্তর, ঠিক আছে? তাহলে 3 মাস পর পর যদি সে চক্রবৃদ্ধি হয়, চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে? 4 হবে না? তো এখানে বলাই আছে যে সে 9% প্রতি 3 মাস অন্তর অন্তর। তাহলে আমরা বুঝতে পারতেছি এই সূত্রের মধ্যে চক্রবৃদ্ধি আছে, তার মানে m এর মান লাগবে। আচ্ছা, এরপরে বলা আছে অন্যদিকে ইউনিক ব্যাংক তাকে 9.50% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক। তাহলে এখানেও কিন্তু m এর মান আছে। তাহলে দুইটারই সূত্র
পার্থক্য কি? আগেরটাই বলছে ত্রিমাসিক চক্রবৃদ্ধি, 3 মাস অন্তর অন্তর, 3 মাস পর পর, তাহলে m এর মান ছিল 4। আর এখানে বলছে অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর, তাহলে m এর মান 2। আচ্ছা, তারপরে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলা আছে পদ্মা ব্যাংকের প্রতিটি সুদের হার আমরা একটু পড়ে যাই। যদি এরকম থেকে প্রশ্ন আসে কোন ব্যাংকে টাকা রাখা তার জন্য ভালো, তাহলে শুধুমাত্র আমরা ভবিষ্যৎ মূল্য বের করব, তাই না? দুইটা ব্যাংকেরই m এর দিয়া যে সূত্রটা আছে সেই সূত্র মানে চক্রবৃদ্ধির সূত্র দিয়া প্রথমটার m এর মান 4, পরেরটার m এর মান 2। বুঝা গেছে কথা? পারবা না? আচ্ছা, তাহলে আমরা প্রথম ধাপ শেষ করলাম যে আমাদের যদি সরাসরি বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে দুইটা ব্যাংকের মধ্যে তুলনা করতে পারি নাকি? আচ্ছা, এবার আসো বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, এটা সাধারণত বর্তমান মূল্য দেওয়া থাকে। তোমার কাছে বর্তমান মূল্য দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে টাকাগুলো ব্যাংকে রাখতে পারো, ইচ্ছা করলে জমি কিনতে পারো, পুকুর কিনতে পারো, বিল্ডিং কিনতে পারো, মানে একটা স্থায়ী সম্পদ কিনতে পারো। তখন আমরা কিভাবে তুলনা করব? যদি শুধু এইটুকু থাকে মানে বছর সমান থাকে কিনা, তখন বছরটা ইম্পর্টেন্ট। যে তুমি ব্যাংকে টাকা জমা রাখতেছো 10 বছরের জন্য, আবার বলা আছে 10 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে। বছর যদি সমান থাকে তাহলে অঙ্কটা সহজ আমাদের জন্য। তখন আমরা কি করব? গ নম্বরে যদি চাই যে ব্যাংকে টাকা জমা রাখলে আমরা কত টাকা পাবো, তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে আমরা ব্যাংকের টাকাটার ভবিষ্যৎ মূল্য বের করব। আর জমিতে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য কত, ওটা তো দেওয়াই থাকবে, কারণ দেওয়া থাকতে পারে দ্বিগুণ হলো, 3 গুণ হলো, তাই না? তাহলে আমরা শুধু যত টাকা বিনিয়োগ করবো সেটা 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। ধরো আমরা একটা অঙ্ক করি, তাহলে মনে সুবিধা হবে, তাই না? ধরো তোমার কাছে এখন 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা আছে, তুমি এই টাকাটা 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 5 বছরের জন্য সোনালী ব্যাংকে জমা রাখতে চাও। এখন তোমার বন্ধু বললো যে এটা জমা রাখার দরকার নাই, তুমি এই 10 লক্ষ টাকা দিয়ে জমি কিনো, জমির মূল্য 5 বছর পর, বছর কিন্তু সমান রাখছি আমি, 5 বছর পরে দ্বিগুণ হবে। এখন তুমি সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন জায়গায় বিনিয়োগ করবা। আচ্ছা, এখন গ নাম্বার প্রশ্ন দিয়েছে ব্যাংকে টাকা জমা রাখলে তুমি কত টাকা পাবে, তাহলে এটা তো আমরা জানি কত টাকা পাবো মানে কি ভবিষ্যৎ মূল্য। তাহলে আমি সংক্ষেপে বলে দিই, বুঝো না? তাহলে যে ভবিষ্যৎ মূল্য লিখলাম, আর এখানে বলা আছে কি 10% মাসিক চক্রবৃদ্ধি, তাহলে কি m এর মান আছে, তাহলে m এর মান দিয়ে সূত্রটা লিখি আমরা, তাই না? তাহলে বর্তমান মূল্য আছে 10 লক্ষ টাকা নাকি? আর সুদের হার আছে 10%, আমি বলছিলাম মাসিক চক্রবৃদ্ধি, তাহলে m এর মান 12, বছর 5, m এর মান 12। একদম ক্যালকুলেশন করো। অমিত করতেছে ধরে ঠিক না 16,45,308 দশমিক আছে বলো। 935। আচ্ছা শোনো, তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন করে পেলাম যে আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি আমি 16,45,308 টাকা পাবো। এবার ধরে বলে দিচ্ছি যে ওই টাকা দিয়ে আমি যদি জমি কিনি তাহলে জমির মূল্য দ্বিগুণ হবে। তো গ নাম্বারে বলবে কোথায় বিনিয়োগ করবে, তখন তুমি কি লিখবা? গ নাম্বার দিয়ে লিখবা জমিতে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য। জমিতে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সমান সমান কত টাকা দিয়ে বিনিয়োগ করছিলাম? 10 লাখ ইনটু 2, কারণ দ্বিগুণ হবে, তাহলে কত টাকা হলো? 20 লাখ। তার নিচে লিখবা অপর দিকে ব্যাংকে টাকা জমা রাখলে পাওয়া যাবে 16,45,000। তাহলে তুমি জমি কিনা পাইতেছো 20 লাখ, ব্যাংকে পাইতেছো 16 লাখ, কোনটা ভালো? যেহেতু জমিতে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য বেশি, তাই জমিতে বিনিয়োগ করা ভালো। বুঝা গেছে কথা? ব্র্যাকেট আটকে দেব এটা কি ব্র্যাকেট আটকে দিবা? আর কারণ জমি থেকে হ্যাঁ, ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে, ঠিক আছে? হ্যাঁ, যে কাইমের মতো প্রশ্ন করো, কাইম আরেকটা টপিক মনে করে দিয়েছে। এরকমও থাকতে পারতো যে তুমি 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখলা, অথবা তোমার বন্ধু বললো ব্যাংকে রাখার দরকার নেই, ওই টাকা দিয়ে তুমি জমি কিনো, জমির মূল্য দ্বিগুণ হবে এবং জমি থেকে অতিরিক্ত আয় হবে। অতিরিক্ত আয় মানে কি? যোগ। যদি বলতো 5 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে, তাহলে আমি লিখতাম 10 লাখ ইনটু 2 গুণ 2 শেষ, এখন 2। যদি বলে জমি থেকে অতিরিক্ত 50,000 টাকা আয় হবে, তাহলে যোগ 50,000। এখানে মনোযোগ দিবা, এখানে দুই ভাবে দিতে পারে। একটা বলতে পারে জমি থেকে অতিরিক্ত 50,000 আয় হবে, তাহলে শুধু 50,000 যোগ। আবার বলতে পারে জমি থেকে প্রতি বছর 5,000 টাকা আয় হবে, প্রতি বছর 10,000 টাকা আয় হবে। তখন কি করতে হবে? তখন কিন্তু আর 5,000 লিখতে হবে না, কারণ প্রতি বছর বলছে। আমি কয় বছরের জন্য টাকা রাখতেছি? 5 বছর। তখন ধরো 10,000 টাকা হচ্ছে, তাহলে 10,000 গুণ 5। বুঝা গেছে? প্রতি বছর থাকলে গুণ করে দেখাই নিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? আর যদি বলে 7 বছর পর দ্বিগুণ হবে, তাহলে 2 বছরের ডিফারেন্ট আমি কি করব? এটা তো আমরা তৃতীয় ধাপে আসবো, এখন আমরা সমান সমান আছি। এইটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইবার আমরা আসবো যে শান্ত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নে যদি বিনিয়োগটা সমান না হয়, ধরো এইটার মধ্যে বলা আছে তুমি 10 লক্ষ টাকা ব্যাংকে রাখছো, ব্যাংক তোমারে, এখন আমরা দ্বিমাসিকে যাই, তাই না? প্রত্যেকটা এম এর মান আমরা আলাদা আলাদা করে দিয়ে করতে, আমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিমাসিক 10% চক্রবৃদ্ধিতে 5 বছরের জন্য তুমি টাকা ব্যাংকে রাখতে চাও,
উদ্দীপকটা বলতেছি যে জনাব দীপু তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দ্বিমাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 5 বছরের জন্য ব্যাংকে রাখতে চায়। তার স্ত্রী বলল, হাসে কেন, স্ত্রী আছে, তার স্ত্রী বলল গো তুমি ব্যাংকে টাকা জমা রাখবে না, তোমার কাপাসিয়া নতুন পৌরসভা হইছে, এই জায়গায় তুমি টাকা জমা রাখবে, যেমন জমি কিনো। আচ্ছা দাও, তাহলে দীপুর স্ত্রী কি বললো যে তুমি কাপাসিয়া পৌরসভায় জমি ক্রয় করো। কাপাসিয়া পৌরসভা আছে না, তোমার মারবো গো, কাপাসিয়া পৌরসভা না, আপনি কাপাসিয়া পৌরসভা বলতে। আচ্ছা ধরো নিজের পৌরসভায় জমি কিনতে বলতো। এখন তারা বুঝাইতেছে যে জমি কিনলে কি হবে, 7 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে। কয় বছর পর? 7 বছর। ব্যাংকে রাখছিল কত বছরের জন্য? 7 বছর। তার স্ত্রী বলল কত বছরের জন্য? 7 বছর। দীপু বলেছে খালি দ্বিগুণই, বার কিছু হইব না। এরপর আছে আরে জমি তো দাগ পড়ে জায়গা, এই জায়গায় আমরা কাঁঠাল বাগান করবো, আমের বাগান করবো, মাছের খামার করবো, তাহলে ওগুলা থেকে অতিরিক্ত আয়ও হবে। কিভাবে অতিরিক্ত আয় হবে? প্রতি বছরে হতে পারে, একবার হতে পারে, তাই না? আমরা ঠিক আগে দেখলাম, আমরা বললাম প্রতি বছর 10,000 টাকা করে অতিরিক্ত আয় হবে। তাহলে অপশনটা কি দাঁড়ালো দেখো, দীপুর কাছে 10 লক্ষ টাকা আছে, দীপু 10% দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলো, কিন্তু তার স্ত্রী বলল তোমার ব্যাংকে রাখার দরকার নাই, তুমি পৌরসভায় জমি কিনো, আমাদের বাড়ির পাশে জমি কিনো, ঠিক আছে? জমি ছিল আমি মাঝে মধ্যে বাপের বাড়ি যেতে পারবো, আর এই জমি থেকে তোমার 7 বছরের দাম দ্বিগুণ হবে এবং জমি থেকে প্রত্যেক বছর 10,000 টাকা অতিরিক্ত ইনকাম হবে। তখন আমরা কি করব? এবার ধরো 1 নাম্বার প্রশ্নে বলছে যে ব্যাংকে টাকা জমা রাখলে তুমি কত টাকা পাইবে, তাহলে এখানে তো তোমাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বলা নাই, বলছে তাহলে তুমি রিল্যাক্সে এই 10 লক্ষ টাকা এই সূত্রটাই প্রয়োগ করবা। শুধু এখানে বলছে দ্বিমাসিক চক্রবৃদ্ধি, তাহলে এর মান কত হয়ে যাবে? 6। এর মান শুধু হয়ে যাবে 6। এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করে ফেললাম যে ব্যাংকে টাকা জমা রাখলে আমি কত টাকা পাবো। ক্লিয়ার? এবার ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বারে ধরো বললো যে তুমি কোথায় বিনিয়োগ করবা, তাহলে সিদ্ধান্ত হলো আমার এখন। তাহলে আমি কি করব দেখো, আমার ব্যাংকে টাকা হলো 5 বছর, জমিতে হলো দুইটা 2 বছর না, 2 বছরের মধ্যে কি দিক তুলনা করা যাবে? দুইজনকে তুমি দূর প্রতিযোগিতা দাঁড়া করাই দিলা, একজন স্বাভাবিক আছে আর একজনের 2 পা এক লগে বাইন্ধা দিছো, তাহলে দুইজনের প্রতিযোগিতা সমান হবে? হবে না। তাহলে কি করতে হবে? দুইজনের সমান সুবিধা দিতে হবে। এখন জমির দাম 7 বছর পর দ্বিগুণ হবে আমরা জানি, 5 বছর পর কত হবে সেটা কি আমরা জানি না। কিন্তু ব্যাংকে টাকা রাখলে 5 বছর পর কত হবে, 10 বছর পর কত হবে, 500 বছর পর কত হবে, তাও কি বের করা সম্ভব না? তাহলে আমরা কি করব, বিনিয়োগটাকে সমান করব, বিনিয়োগের মেয়াদটাকে সমান করব। মনোযোগ দিয়ে শোনো, সমান করার জন্য আমরা কি করব, সব সময় আমরা ব্যাংকের বছরটাকে স্থায়ী সম্পদের বছরে নিব, ব্যাংকের বছরটাকে স্থায়ী সম্পদের বছরে নিব, জমি পুকুর যেখানে বিনিয়োগ করি সেখানে নিব। কোনটা পরিবর্তন করব? বছরটাকে। কোনটা পরিবর্তন করব? বছর। মনে রাখতে কথা, ব্যাংকেরটাকে, ব্যাংকের বছরটাকে বিনিয়োগ করব। কথা বোঝা গেছে? তাহলে ঘ নম্বরে আমরা লিখবো কি? এই লেখাটা আমি অনেকবার বলছি, কি লিখতে হবে তোমাদের কারো মনে নেই আমি জানি, আবার লেখা নাও একটু, আবার লেখা নাও। যখন আমরা ঘ নম্বর শুরু করবো, মানে কোথায় বিনিয়োগ করে আমাদের জন্য লাভজনক, আগে আমাদের এই লেখাটা লিখে নিতে হবে যে দুইটি বিনিয়োগের মধ্যে তুলনা করতে হলে তার সমমেয়াদে হতে হবে। মানে আমরা যদি দুইজনের মধ্যে তুলনা করতে চাই তাদেরকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, অর্থাৎ দুইটা বিনিয়োগের তুলনা করতে চাইলে সেটা সমান বছর হতে হবে। তারপরে তাই ব্যাংকে বিনিয়োগের আমি এখানে থাকা রাখছি, কারণ যদি বলে 7 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে, তাহলে দেখবা ব্যাংকে বিনিয়োগের 7 বছর পরের মূল্য নির্ণয় করা হলো। যদি বলে 10 বছর পর দ্বিগুণ হবে, তোমরা দেখবা 10 বছর পরের মূল্য, 8 বছর বললে 8 বছর, 6 বছর বললে 6 বছর। এই কারণে একটু ফাঁকা রাখি, এইটুকু আগে ঘ নাম্বারের উপরে লিখে নিবা, বুঝা গেছে? ঘ নাম্বারে ঘ তখন যেই নাম্বারে বলবে, যেই নাম্বারে বলবে যে তুমি কোন জায়গায় বিনিয়োগ করবে সিদ্ধান্ত নিতে, তখন এরপর কি করবা, এরপর লিখবা জমিতে বিনিয়োগের ব্যাংকের আগে 7 বছরের মূল্য বের করবা। মানে গ নাম্বারে যেভাবে তুমি 5 বছরের করছো, যেমন আমরা যেভাবে করে আলোচনা করতেছিলাম যে দীপু 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে 10% দ্বিমাসিক চক্রবৃদ্ধি দিচ্ছে, তাহলে আমাদের সূত্র কি ছিল? ফিউচার ভ্যালু সমান সমান এই যে সূত্র, তাই না? তো এখানে দীপু টাকা রাখতেছিল 10 লাখ, সুদ ছিল 10%, চক্রবৃদ্ধি ছিল দ্বিমাসিক, তার মানে এর মান 6, 7 বছরের জন্য এই। তাহলে এই টাকার ভবিষ্যৎ মূল্য আগে আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা ব্যাংকের টাকা পেয়ে গেলাম, তারপরে আমরা লিখব জমিতে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য। কি লিখব? জমিতে বিনিয়োগের বলা ছিল টাকা দ্বিগুণ হবে, তাহলে 10 লাখ গুণ 2 সমান সমান 20 লাখ। তারপরে কিন্তু বলা আছে অতিরিক্ত পাওয়া যাবে যোগ, যদি শুধু বলা থাকে অতিরিক্ত এত টাকা পাওয়া যাবে তাহলে ওই টাকাটাই যদি শুধু যোগ, আর যদি বলে প্রতি বছর পাওয়া যাবে তাহলে কি করতে হবে? বছর সংখ্যা যাওয়া গুণ করতে হবে, তাই না? তাহলে জমি থেকে সে কত টাকা পাবে সেটা আমরা বের করব। তারপরে যেই টাকাটা বেশি হবে সেই টাকাটা তার জন্য ভালো, কারণ আমি আজকে টাকা দিতেছি, বিনিয়োগ করতেছি, যে জায়গায় টাকা বেশি পাবো সেটা আমার জন্য ভালো। বোঝা গেছে কথা?
তাহলে আমরা কিন্তু বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য রিলেটেড সবগুলো অঙ্কই করলাম। এখন একটা সাধারণ ধারণা দিয়ে দিই। দেখো, ধরো তোমার কাছে টাকা আছে, তুমি ব্যাংকে টাকা জমা রাখবা, তাহলে দুইটা ব্যাংকের মধ্যে তুলনা করলে ডেফিনেটলি যেখান থেকে তুমি বেশি টাকা পাইবে সেটা তোমার জন্য ভালো, তাই না? আবার তুমি দুইটা ব্যাংক থেকে 50,000 টাকা পাইবা, সমান টাকা পাইবা, আজকে তোমাকে টাকা জমা রাখতে হবে, তাহলে একটায় 50,000 জমা রাখলে 60,000 পাইবা, একটায় 51,000 জমা রাখলে 60,000 পাইবা, তাহলে কোনটা ভালো? 50,000 কমটা ভালো, তাই না? তাহলে আমাদের মনে কিন্তু, আমি যেটা বলতেছি, আমাদের মনে কিন্তু ধারণা হয়ে গেছে বর্তমান মূল্য কম হলেই ভালো, ভবিষ্যৎ মূল্য বেশি হলেই ভালো। এটা কিন্তু ব্যতিক্রম হইতে পারে। কেমন? এই যে দুটো উদাহরণ দিলাম, এখানে কিন্তু আমি টাকা জমা রাখতেছি। এবার আসো, বলা আছে যে তুমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিলে, তুমি ঋণ নিছো, এই 10 লক্ষ টাকা কিন্তু বর্তমান মূল্য। এখন বলছে সোনালী ব্যাংকে 10% সুদের হারে 10 বছর পরে পরিশোধ করতে হবে, রূপালী ব্যাংকে 5% মাসিক চক্রবৃদ্ধিতে পরিশোধ করতে হবে। এবার গ নাম্বারে বলছে সোনালী ব্যাংকে কত টাকা পরিশোধ করতে হবে, তো পরিশোধ করতে হবে মানে তো ভবিষ্যৎ মূল্য, তাই না? কারণ ভবিষ্যতে আমি পরিশোধ করব, তো আমি ভবিষ্যৎ মূল্য বের করলাম। তারপরে ঘ নাম্বারে বলছে কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া তোমার জন্য ভালো, আমি ধরো পরের ব্যাংকেরটাও বের করলাম। এবার আমি ঋণ নিতেছিলাম কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, তাহলে আমি ভবিষ্যতে 10 লাখ টাকা তো বর্তমান মূল্য, তাই না? আর যখন বছর পরিশোধ করতে হবে সেটা আমার ভবিষ্যৎ মূল্য। তাহলে আমি বের করে দেখলাম যে সোনালী ব্যাংকে আমাকে পরিশোধ করতে হয় 12 লাখ টাকা, আর রূপালী ব্যাংকে আমাকে পরিশোধ করতে হবে 13 লাখ টাকা। এখন দেখো, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো, আমি আজকে ঋণ নিয়েছি, তাহলে 10 লক্ষ টাকা বর্তমান মূল্য, আর আমি 5 বছর পরে পরিশোধ করব, তার মানে এই দুইটা টাকাই কিন্তু ভবিষ্যৎ মূল্য, তাই না? আমরা অনেকে কিন্তু মুখস্থ করছি ভবিষ্যৎ মূল্য বেশি হলে ভালো, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে 13 লক্ষ টাকা কি ভালো হয় না? কিন্তু আসলে ভালো কোনটা? 12 লাখ। কারণ আমি পরিশোধ করব এখন, যারে কম দিয়া পারি সেটাই তো আমার ভালো, তাই না? তাহলে হিসাবটা করবা ওইখানে, যার অঙ্ক তুমি করতেছো সে তুমি নিজে, তোমার লাভ কোন জায়গায় সেটা তোমার জন্য ভালো, কারণ বলছে কোনটা তোমার জন্য ভালো। তাহলে আমি যদি আজকে কোনো ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নেই, কথা বলছি 10 লক্ষ টাকা ঋণ নেই, তাহলে ভবিষ্যতে যাকে আমি কম দিব সেটা আমার জন্য ভালো। কিন্তু যদি আমি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে যে আমার বেশি দিবে সেটা, মানে আমি নেওয়ার সময় বেশি নিতে চাই, দেওয়ার সময়, হ্যাঁ এইটা মনে রাখবা। বিনিয়োগ সিদ্ধান্তের সময় এইটা মনে রাখবা যে আমি যদি পাই, যদি হয় আমি পাবো, তাহলে আমি বেশিটা নিব, বড়টা নিব। এবার মাথায় নিতে পারি আর না পারি, ঠিক আছে? আর যদি আমি দিতে যাই, পকেটে হাত দিয়ে রাখবো, টাকা পকেট থেকে বাইরে, বুঝা গেছে? নেওয়ার বেলা কম দেব, নেওয়ার বেলা বেশি দেব, বুঝা গেছে কথা? এই দুইটাই কিন্তু ভুল হতে পারে, এটা ভালো মতো মনে রাখবা। সাধারণত এই নিয়মটা কম আসে না। কম আসে, কিন্তু আসলে যা কম আসে দিতে ঝামেলা করে, কম গুলাইতে ঝামেলা করে বেশি, তাই না? যেমন আজকে এইটুকু দাবুদার আমি একটু বুঝতে পারছো। আচ্ছা, এবার হলো সরল সুদ, ঠিক আছে? সরল সুদ, সরল সুদ মানে কি? দেখো, চক্রবৃদ্ধি সুদ মানে হলো যে প্রক্রিয়ায় আমি সুদ আসলের উপরে সুদ পাই। মানে হলো আমি ধরো আজকে ব্যাংকে 100 টাকা জমা রাখবো, ঠিক আছে? 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক আমাকে 10% সুদ দিবে। তাহলে যদি সরল সুদ হয়, তাহলে 10% কত টাকা হয়? 10 টাকা। এই সারা জীবন সরল সুদ হইলে এই সারা জীবন আমি 10 টাকা করে সুদ পাবো, কোনোদিনও সুদটা বাড়বে না। আর চক্রবৃদ্ধি হইলে কি হবে? দেখো, চক্রবৃদ্ধি হইলে এই 100 টাকা প্রথম বছরে থাকবে 10 টাকা, দ্বিতীয় বছরে কি হবে জানো? এই আগের 100 সুদ 10, তাহলে কত হলো? 110। এইটার উপর আমি পাবো 10%, তাহলে হয়ে যাবে 11 টাকা। আস্তে আস্তে সুদটা বাড়বে। সরল সুদের সুদ কখনো বাড়ে না, আর চক্রবৃদ্ধিতে সুদটা বাড়ে। এখন সরল সুদে বর্তমান মূল্য নির্ণয় করতে আসলে বলে না, এটা অনেক জটিল প্রক্রিয়া হয়ে যায়, বলে না, বলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে। যেমন বলতে পারে যে তুমি তোমার এক বন্ধুকে 10 লক্ষ টাকা ধার দিলা, ঠিক আছে? এখন তুমি বন্ধু মানুষ, এই কারণে তার কাছ থেকে সরল সুদ দিলা, কিন্তু তুমি যদি তোমার বন্ধুর টাকা না দিয়ে ব্যাংকে টাকা তোমার রাখতা, তাহলে চক্রবৃদ্ধি সুদ পাইতা, ঠিক আছে? এখন আমরা যেটা করি, যে আমরা যে বলি চক্রবৃদ্ধি না থাকলে, বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে, এটাও কিন্তু আসলে চক্রবৃদ্ধি সুদ, কারণ ওইখানে তো আমরা আসল টাকার উপরে রেভিনিউ পাইতে থাকি, বারবার পাই না, ওইখানে বছরে একবার পাই, চক্রবৃদ্ধিটা হয় বছরে একবার। এই কারণে কিন্তু আমরা বলি চক্রবৃদ্ধির উল্লেখ না থাকলে আর বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে এক কথা। এম এর মান থাকলেও কিন্তু চক্রবৃদ্ধি, এম এর মান না থাকলেও কিন্তু চক্রবৃদ্ধি। এম এর মান থাকা মানে চক্রবৃদ্ধিটা কয়েকবার হয়, 2 বার 3 বার 4 বার 5 বার। যেমন দ্বিমাসিক মানে অর্ধবার্ষিক মানে কি? 2 বার। 2 বার এম এর মান। আর বার্ষিক মানে কি? এম এর মান
একবার, ওই একবার হইলে আমরা m এর মান আর লিখি না। কারণ হলো কি কেন লিখি না, ধরো এই যে এরকম যদি লিখি আমি, ধরো আমার বলা আছে বার্ষিক 5% সুদ, তাহলে আমাকে কি লিখতে হবে 0.05 ডিভাইডেড বাই 1 লিখতে হবে না। অঙ্কে গণিতে এটা লেখা যায় না, কারণ 5 মানে কি 5 ভাগ 1, আমরা গণিতে শিখছি না জেনারেল ম্যাথে, এটা লিখতে হয় না। এই কারণে সরাসরি আমরা ওই তখন আর এটা লিখি না, কিন্তু আসলে ওইটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা যাই হোক, তাহলে সরল সুদ বললে এরকম অঙ্ক কিন্তু থাকতে পারে। তো সরল সুদের ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, সরল সুদে লিখলাম, ভবিষ্যৎ মূল্য লিখলাম, সমান সমান সরল সুদের ভবিষ্যৎ মূল্য মানে হলো আসল যোগ সুদ। কারণ ওখানে আসল যা আছে তাই কিন্তু থাকবে, আসলে কোনো পরিবর্তন হবে না, আর সুদটা 1 বছর যা হবে পরবর্তী বছরগুলো তাই হবে। তাহলে প্রথমে আমরা আসল লিখলাম মানে বর্তমান মূল্য লিখলাম, যোগ। এবার সুদ কিভাবে বের করব? যে কোনো টাকার সুদ আমরা কিভাবে বের করি? 1 লক্ষ টাকার 10% সুদ আমরা কিভাবে বের করি? 1 লক্ষ গুণ 10%, তাই না? তাই বের করি না আমরা? তাহলে আমরা এই যে লিখলাম 1 লক্ষ মানে বর্তমান মূল্য গুণ 10%, 10% মানে কি সুদের হার। সুদের হার আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। আচ্ছা, তাহলে আমার 1 বছরের হইল। এবার আমি যদি বলছি প্রত্যেক বছর কিন্তু সমান থাকে, তাহলে 1 বছর যদি 50 টাকা থাকে 2 বছরে কত হবে? 3 বছরে 4 বছরে মানে গুণ করে লেখা যাবে, তাই না? এই যে গুণ n, গুণ n, তাহলে হয়ে গেল সরল সুদের ভবিষ্যৎ মূল্যের সূত্র। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় এই পিবিটাকে শুধু পি লিখলেও হয়, ঠিক আছে? তখন পি লিখলে একটা সুবিধা হয় কি জানো? এই যে এখানকার পি, এখানকার আই, এখানকার n, কি হলো? পিন, পিন, পিন সহজে মনে থাকে, তাই না? পিন মনে থাকবে না? তাহলে ভবিষ্যৎ সরল সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কি? বর্তমান মূল্যের সাথে পিন যোগ করতে হবে, বর্তমান মূল্যের সাথে পিন যোগ করতে হবে। তাহলে পিন মানে কি? বর্তমান মূল্য গুণ সুদের হার গুণ বছর, ওই টাকাটা টোটাল মানে সুদটা বেরলো, সেটা বর্তমান মূল্যের সাথে আমি যোগ করে দিলাম। বোঝা গেছে? এইগুলো সরল সুদের অঙ্ক। ঠিক আছে? আর বাকি থাকলো একটা প্রকৃত সুদের হার, EAR। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে? প্রকৃত সুদের হারের সূত্র মনে আছে সবার? কি বলতো? 1 প্লাস 1 প্লাস এই -1 পর্যন্ত কিন্তু আমরা লিখি, তাই না? কিন্তু -1 এর কাজ করার পর লাস্টে কি করতে হয়? 100 দিয়া। এখন দেখো, তোমাদের বইতে একটা কনফিউশন আছে এই অঙ্কটা নিয়ে, সেটা হলো যখন মাসিক চক্রবৃদ্ধি থাকে, তোমরা গাইডে অনেকে দেখছো যারা অঙ্ক করছো, অনেক সময় প্রকৃত সুদের হার বের করতে গেলে এই সুদের হারটারে চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে গুণ করে। যেমন তোমাদের বইতে একটা অঙ্ক আছে না, সাপ্তাহিক চক্রবৃদ্ধি, দেখছো না? ওইটার মধ্যে বলা ছিল কি সাপ্তাহিক 1% হারে, ওইটারে 1 বছরে 52 সপ্তাহ 52 দিয়ে গুণ করে আয়ের মান লিখছে 52। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, মনে আছে? এই অ্যাসাইনমেন্টটি নিয়ে কিন্তু অনেক হইছে, মানে এক একজনের এক এক রকম উত্তর হইছে এই অর্থের সময় মূল্যের যে অ্যাসাইনমেন্টটা ছিল। তো আবার দেখবা তোমাদের গাইডে অনেক অঙ্ক আছে প্রকৃত সুদের হার করার সময় চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া গুণ করেনি, ঠিক আছে? আমি এখন পর্যন্ত তোমাদের বইয়ের ওই একটা অঙ্ক ছাড়া আর কোনো জায়গায় দেখি নাই যে চক্রবৃদ্ধির সংখ্যাটা গুণ করতে হয়, কিন্তু এটা কেন দিছে আল্লাহ জানে। তো প্রকৃত সুদের হারের সূত্র তোমরা পারো, ঠিক আছে? তারপর আমি তোমাদের সাজেস্ট করব, যদি প্রকৃত সুদের হার ছাড়া অন্য অঙ্কগুলো দিয়ে দেখো কাভার হয়ে গেছে, কারণ এখান থেকে একটা সহজ অঙ্ক আসবেই। কিন্তু আমি প্রথমে যে দুইটা টপিক বললাম যে 10 বছর পর তোমার মোটরসাইকেল কেনার জন্য এত টাকা দরকার, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, এই ব্যাংক এত % সুদ দিবে, এই ব্যাংক কত % সুদ দিবে, কোন ব্যাংকে টাকা জমা রাখবে। আরেকটা হলো বর্তমানে তোমার কাছে এত টাকা আছে, এই ব্যাংক এত % সুদ দিবে, এই ব্যাংক এত % সুদ দিবে, কোন ব্যাংকে টাকা জমা রাখবে। এই দুইটা মডেল থেকে একটা অঙ্ক আসবেই, এটা করো। আর চতুর্থটা থেকে দুইটা অঙ্ক করে দাও আদর্শ বিচ্যুতি। যদি তুমি এই অঙ্ক আসে, এই অঙ্ক তোমার তো বেশি সময় লাগবে না, তাই না? এরকম অঙ্ক দুইটা আসবে না? হ্যাঁ, দুইটা আসবে, দুইটাই তো দেওয়া যাবে, পারলে দুইটাই দিয়ে দিবা, নিষেধ তো নাই, ঠিক আছে? যে যেটা পারো, বুঝা গেছে কথা? তো ER এর সূত্রগুলা তো মনে আছে, সূত্রগুলো শুধু লাস্টে 100 দিয়ে গুণ করতে হয়। এবং ER এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি কথা শোনো, লাস্টে কিন্তু পার্সেন্ট দিতে হবে, লাস্টে পার্সেন্ট দিতে হবে, কেউ কথা বলো না। ER এর শেষে কিন্তু অবশ্যই পার্সেন্ট দিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? তো যখন বলবে যে মাসিক চক্রবৃদ্ধি, আর ER এ কিন্তু মনে রাখবা, ER এ কিন্তু টাকার কোনো দরকার নেই। স্যার করার সঙ্গে নিব তিনটা, অবশ্যই তিনটা, ঠিক আছে? তিনটা দেখো, ER এ কিন্তু আমার কত বছরের জন্য বিনিয়োগ করলাম এটা কোনো দরকার আছে? কত টাকা বিনিয়োগ করলাম দরকার আছে? শুধু আমার একটা জিনিস দরকার, কত % হারে কিভাবে বিনিয়োগ করলাম, কত % চক্রবৃদ্ধিতে, ঠিক আছে? এইটুকু দিয়ে করে দিবা, বুঝা গেছে কথা? আর ER এর উপরে কালকে আরো বিস্তারিত ক্লাস দিব, কোনো সমস্যা নেই।
তারপর তোমরা চেষ্টা করবা এখান থেকে যদি কমন করে দুটো তো করা যায়, কমন না করলে অন্তত একটা করো, আর আদর্শ বিচ্যুতি থেকে দুইটা করার জন্য চেষ্টা করবা, কারণ সহজ অঙ্ক আছে, ঠিক আছে। তারপরেও ব্যাংকিং আমরা করছি, ফিনান্সের আর অঙ্ক আছে। তো আজকে যে অঙ্কগুলো বলেছি বুঝতে পারছো তো? এখন তোমাদের কিছু অঙ্ক দিয়ে দিব আমি, ঠিক আছে? তোমাদের আমি 8 থেকে 10টা অঙ্ক দিয়ে দিব, এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। এবং এই তৃতীয় অধ্যায়ে জ্ঞানমূলক তো সবই পড়তে হবে, 1 মার্কের প্রশ্ন জানোই। অনুধাবনমূলক গুলো যেগুলো আমি আগে অনেকবার পড়াইছি সেগুলো আজকে আবার জায়গায় দিব, এগুলো বাসায় যেয়ে পড়বা, এখান থেকে এই পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? বুঝা গেছে কথা? তাহলে আমাদের তৃতীয় অধ্যায় আলোচনা কিন্তু মোটামুটি শেষ, এখন শুধু প্রশ্ন দিয়ে দিলেই হয়, ঠিক আছে? দাও একটা গাইড দাও। তৃতীয় অধ্যায় 2 মার্কের প্রশ্ন করবা। চক্রবৃদ্ধিকরণ বলতে কি বোঝায়? হ্যাঁ, 90 পৃষ্ঠার 1 খ। দাগায় দাও, পরে আগে এক জায়গায় লেখা নাও, পরে দাগায়ও, দাগায় অনেক সময় লাগবে। 90 পৃষ্ঠার 1 খ প্রশ্ন হলো বাট্টাকরণ বলতে কি, চক্রবৃদ্ধিকরণ বলতে কি বোঝায়? আচ্ছা, 2 খ, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদান কোনটি? 3 খ, প্রকৃত সুদের হার। 8 খ, কারবারি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার কারণ কি? 9 খ, রুল 72 বলতে কি বোঝায়? 10 খ, বাট্টাকরণ বলতে কি বোঝো? এই চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ, এই দুইটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়াকে কি বলে? বাট্টাকরণ। বাট্টাকরণের বিপরীত প্রক্রিয়াকে কি বলে? চক্রবৃদ্ধিকরণ। হ্যাঁ, এই দুইটা থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? 13 খ, সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, সুযোগ ব্যয়। এরপরে 15 খ, দেখো এখানে 15 খতে বলা আছে একাধিক প্রকল্প থেকে একটি লাভজনক প্রকল্প বেছে নেওয়াকে কি বলে? প্রকল্প মূল্যায়ন বলে। আরেকটা প্রশ্ন কিন্তু আমরা পড়ছি, প্রকল্প মূল্যায়ন কাকে বলে? একই প্রশ্ন, ঠিক আছে? তো ফিনান্সের এই প্রশ্নগুলো হুবহু কমন না পড়লেও এই কনসেপ্টের আলোকে কিন্তু প্রশ্ন হবে, কথাটা ঘুরে ফিরে দিতে হবে, সেগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? স্যার এই প্রশ্নটা একটু আবার বলুন। প্রকল্প মূল্যায়ন বলতে কি বুঝো? বা দুইটি প্রকল্পের মধ্যে তুমি একটি প্রকল্প গ্রহণ করলে একে কি বলে? একে প্রকল্প মূল্যায়ন। না না না, সুযোগ ব্যয় হলো দুইটা থেকে একটা গ্রহণ করলাম, যেটা ত্যাগ করলাম ওইটাকে কি বলে? ঠিক আছে, ওটাকে নিলাম না। তুমি যেটা বলছো ওই প্রশ্নটা এরকম হয় যে দুইটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুযোগ ত্যাগ করলে কি হয়, সেটাকে বলে সুযোগ ব্যয়। কিন্তু যদি প্রশ্ন থাকে দুইটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করাকে কি বলে, একটিকে গ্রহণ করাকে কি বলে, তখন প্রকল্প মূল্যায়ন। আমার সামনে দুইটা অপশন আছে, আমি একজন নিলাম আরেকজন নিলাম না, ঠিক আছে? আচ্ছা, তারপরে 23 খ, প্রকল্প মূল্যায়নের ধারণাটি ব্যাখ্যা করো। 24 খ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থের সময় মূল্যের মূল কারণ কি আর অর্থের সময় মূল্য জানা প্রয়োজন কেন? এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যে মুদ্রাস্ফীতি বাজার মূল্যটা হ্যাঁ হ্যাঁ, তো মুখস্থ থাকার কথা এখনো ঠিক কতবার দেখাইছি। বাজার মূল্য অর্থের সময় আচ্ছা, এরপরে 107 পৃষ্ঠার 19 নাম্বার, ব্যবসায় অর্থায়নে অর্থের সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই যে একটু প্রশ্ন বললা, হ্যাঁ 107 পৃষ্ঠার 19, ব্যবসায় অর্থায়নে অর্থের সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপর 23, ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায়? 25, সরল মুনাফা মানে সরল সুদ অপেক্ষা চক্রবৃদ্ধি সুদ বেশি হয় কেন? 28, অর্থের বর্তমান মূল্য কাকে বলে? ঠিক আছে, হ্যাঁ এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু কমন পড়বা, খুব বেশি প্রশ্ন কিন্তু না। এই প্রশ্নগুলো তোমাদের অনেকবার পড়াইছি, আমি অনেকবার পড়াইছি না? রিভিশন দিলে কিন্তু পারবা। এবং শুধু কিভাবে রিভিশন দিবা আমি বলি, সবাই শোনো, তোমরা রিভিশন বলতে কি বুঝো? আমি একটা প্রশ্ন পড়লাম শেষ না, 5টা প্রশ্ন তুমি বাছাই করবা, প্রথম 5টা, এই 5টা প্রশ্ন তুমি তোমার মতো করে রিভিশন দিবা। রিভিশন দেওয়া শেষ, ঠিক আছে? তুমি তো জানো সিরিয়ালে 5টা প্রশ্ন, একটা কাগজ নিবা, 1 2 3 4 5 লেখা, 5 টাকা লটারি দেওয়ার মতো ফালাইবা, লটারি দিবা, যেটা ওই প্রশ্ন তুমি লিখবা, লেখা তুমি নিজে নিজে মার্ক দিবা, কত পাইলা তুমি, ঠিক আছে? আবার পরের 5টা পড়বা, আবার লেখো, মানে যদি আমার 20টা প্রশ্ন থাকে কমপক্ষে 10টা প্রশ্ন বাসায় লিখবা কালকে, ঠিক আছে? লেখা প্রশ্নগুলো অনেক বেশি মনে থাকবে, এই কারণে বলে পড়া লেখা, ঠিক আছে? জ্ঞানমূলক প্রত্যেক অধ্যায়ের শেষে জ্ঞানমূলক প্রশ্ন আছে, প্লাস তোমার যে প্রত্যেকটা সৃজনশীল কিন্তু জ্ঞানমূলক আছে, জ্ঞানমূলক সবগুলো পড়বা। হ্যাঁ, নৈমিত্তিক গুলো গাইড থেকে ইচ্ছা করলে পড়তে পারো, তবে গাইড থেকে পড়লে একটু সহজ হয়ে যাবে, কারণ কি
তৃতীয় অধ্যায় পড়তেছি তাহলে আমি জানি অর্ধেক প্রশ্নের উত্তর বা অর্ধেক সময় মূল্য। এই কারণে তোমাদের তো সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্ট থেকে পড়বা। কমপক্ষে কালকে দিনের মধ্যে সাপ্লিমেন্টের 3টা মডেল করে শেষ করবা। মাত্র 3টা দিলাম, প্রথম 3টা। তোমাদের কাছে সাপ্লিমেন্টের ফটোকপি আছে, প্রথম 3টা কমপ্লিট করবা, ঠিক আছে? তাহলে এই কাজগুলো কালকে করবা। আরেকটা জিনিস বায়োমেট্রিকের অঙ্ক তোমাদের দেওয়া, তাহলে এই কাজগুলো কালকে করবা। কালকে আমরা চতুর্থ আলোচনা করবো আর এই কাজগুলোর সমস্যা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার।